যেটা করেছেন সেটাও কোনো অপরাধ না। একটা মেয়েকে ইনস্ট্যান্ট সম্মতিতে তার সাথে ছিলেন, এই বিষয়টা যেহেতু অলমোস্ট সবাই জানে এবং এটার এর পরিণতিতে ওনাকে যে বহিষ্কার করা হয়েছে সেটাও ক্লিয়ার এখন সবার কাছে। কিন্তু আমি সেই বিষয়গুলো জানার আগে ভাই যেটা কতগুলো কোশ্চেন তুলেছে, মিডিয়া পার্সন হিসাবে আমার এটা বলা মনে হচ্ছে যে একটু ফরজ হয়ে গেছে। একজন সাংবাদিকতার ছাত্র, সাংবাদিকতার শিক্ষক এবং মিডিয়া কর্মী হিসাবে আমি ওনাকে একটু জানাতে চাই যে কেন এই জিনিসটা মিডিয়াতে এতগুলো প্রচার হলো। উনি বারবার সেই জিনিসটা জানতে চাচ্ছেন। প্রথমত প্রচার হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা প্রমিনেন্ট ব্যক্তি, প্রমিনেন্সি একটা বিষয় এখানে জড়িত আছে। প্রমিনেন্ট কিনা ওই পার্সনটা প্রমিনেন্ট, একজন রাজনৈতিক নেতা এবং এমপি উনি। তারপর হচ্ছে পলিটিক্স, বাংলাদেশে একটা দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল এখন বর্তমানে পার্লামেন্টের হিসাব অনুযায়ী, যদিও বাস্তবে নয়, সেই হিসাবে তারা একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি। সেই পার্টির একজন নেতার কর্মকাণ্ড এখানে আলোচিত হবে। আরেকটা হচ্ছে সেক্স একটা বিরাট উপাদান যে মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া কাভারেজ পাওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে অডিটি, আমি অডিটি শব্দটা এখানে এই জন্য আনছি কারণ মানে এটা কল্পনা করা যায় না। উনি বারবার উদাহরণ দিচ্ছিলেন ইসলাম কি ইয়ে করা হচ্ছে, এটাকে ইসলামী, উনি ইসলামের প্রতি ইয়ে আছে মধ্যে ইসলামকে অবমাননা করার জন্য এটা হচ্ছে। বাস্তবে তাই, কারণ একটা সাধারণ লোক যদি এটা করে তাহলে তাকে অন্যভাবে দেখে। যখন ইসলামের লেবাস পরা কোনো লোক যে কোনো কিশোরীকে ধর্ষণ করে, কোনো বালককে ধর্ষণ করে, এগুলোর প্রমিনেন্সি তখন আরো মানে ব্যাপক, মিডিয়া তখন এটাকে আরো বেশি প্রচার করে। এটা সোশ্যাল মিডিয়ার এটা একটা ট্রেন্ড। এটা এবং এই ট্রেন্ডটা গ্রামাটিক্যালি রং না, এটা সাংবাদিকতার রীতিতেই আছে। আর উনি বারবার বলছেন যে উনি কি তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, সেটা মিডিয়া কেন প্রচার করবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। কিন্তু এটা যে ওনার স্ত্রী সেটাই তো প্রমাণিত হয়নি। কারণ তিনি প্রথমে ধরা পড়ার পর তাকে যখন আক্রমণ করলো কিছু লোক গিয়ে, উনি বললেন যে আমার আত্মীয়। পরবর্তীতে উনি বললেন যে এটা আমার চাকরির জন্য তাকে আনা হয়েছে। তার মানে উনি নিজে যে এমপি সেটাও পরিচয় দেন নাই। উনি নিজে এমপি পরিচয় দেন নাই, এটাকে আত্মীয় পরিচয় দিচ্ছেন এবং বলছেন চাকরির জন্য এসছে, এবং স্ত্রী সেটা কখনো বলেন নাই। সো তাহলে মানুষ কি ধরে নেব? তার মানে হচ্ছে এখানে কিছু লুকোচুরি আছে। এখন উনি কতগুলো উদাহরণ দিচ্ছেন যে এটা তো এত কিছুই যদি আপনি মনে করেন যে এটা সত্য, তাহলে জামাত ইসলাম তাকে বহিষ্কার করাটা তো চরম অন্যায় করেছে। আপনারা যখন বিশ্বাস করেন যে এটা ওনার সাথে অন্যায় হয়েছে, তাহলে আপনারা কেন তার সাথে আবার অন্যায় করতে গেলেন? এটা তো উচিত হয় না। নিশ্চয়ই আপনারা আপনাদের তদন্তের মধ্যে এমন কিছু পেয়েছেন যেটা আপনাদের রাজনীতির আদর্শের সঙ্গে যায় না, এবং আমি এটার জন্য ধন্যবাদ জানাই যে আপনারা তাৎক্ষণিকভাবে একটা, আমি বারবার বলি যে জামাতে ইসলাম একটা সুশৃঙ্খল দল, তো তার একজন নেতা, তার একজন প্রমিনেন্ট এমপি যদি এগুলো করে এবং সে আবার মুক্তিযুদ্ধও পরিচয় দেয়, তো তাতে করে জামাতের উপর একটা ব্লেম আসে। জামাত যথাযথ কাজ করেছে, ওনাকে বহিষ্কার করেছে। এখন সেই বহিষ্কারের প্রেক্ষিতে তার সদস্যপদ থাকবে কি না থাকবে সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আপনি যে তার পক্ষে সাফাই গাচ্ছেন, তাহলে আমি তো বলবো যে জামাত কেন তাকে বহিষ্কার করলো, সেটাই তো অন্যায় করেছে তাহলে, যদি উনি সত্যিকার পথে থাকেন। জি, রাশিদ খান, আপনি আপনার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি হচ্ছে জামায়াত এখন চরমভাবে অনেকটাই আদর্শচ্যুত একটি দলে পরিণত হয়েছে। আদর্শ হারানোর ফলে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে একের পর এক চাঞ্চল্যকর বিতর্ক। একই সঙ্গে আপনি এনসিপি কেও সমালোচনা করে বলেছেন তরুণ দল হলেও তাদের অবস্থান জামায়াতকে ছাড়িয়ে গেছে। এই একটি ঘটনা ছাড়া যদি আমরা বলি, আর কি কি কারণে আসলে জামায়াতকে আপনার আদর্শচ্যুত মনে হয়? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। ভাই চমৎকার বলছিলেন তার দলের পক্ষ নিয়ে। দেখেন, আমি জামাতকে ধন্যবাদ জানাতে চাই যে জামাত এই প্রথম একজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল। এর আগে হয়তো ছোটোখাটো পদক্ষেপ নিয়েছে, কিন্তু ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। দেখেন, জামাতের আর একজন অনেক বড় নেতা আইনজীবী জনাব শিশির মনির, তিনি বলেছিলেন যে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। যেখানে জামাত ইসলাম শরিয়া ভিত্তিক রাজনীতি করে, যেখানে জামাতের গঠনতন্ত্রেই উল্লেখ করা আছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, সেখানে রোজা এবং পূজাকে একসাথে মেলালো, এরপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তাহলে আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম কি আসলেই শরিয়া আইনের রাজনীতি করছে, নাকি আসলে তারা সেখান থেকে বের হয়ে এসে তারা কোনো মধ্যপন্থী রাজনীতি করতে চায়?
এরপরে আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, জামাতের আরেকজন এমপি, তিনি যে সময় আসলে বিদেশিদের সাথে নির্বাচনের আগে বৈঠক করলেন, তখন তিনি আন্তর্জাতিক মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা কোথায় বলেছি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। এখনো পর্যন্ত জামাত ইসলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা কি আসলেই শরিয়া আইন কায়েম করতে চায়, নাকি ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করতে চায়? দেখেন, জামাতের কয়েকজন এমপি প্রায়ই জাতীয় সংসদে দাঁড়িয়ে অনেক জোরালোভাবেই বক্তব্য রাখে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, তারা তো তাদের গঠনতন্ত্রে উল্লেখ করেছে যে তারা আসলে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে। দেখেন, জামাতের আমিরের সাথে এবং গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কয়েকটি আন্তর্জাতিক কমিউনিটির বৈঠক হয়েছিল। এরপরে সেই কমিউনিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয় যে জামাতের আমির আমাদেরকে জানিয়েছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না। এই জন্য মূলত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই ধোঁয়াশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আর এই কারণে আমার কাছে মনে হয় যে জামাতের নেতৃবৃন্দ বিভ্রান্ত। তারা আসলে রাজনীতি করতে, জামাত এখন আসলে এক ধরনের কনফিউশনের মধ্যে আছে যে তারা কি করবে। কারণ বাংলাদেশের বাস্তবতায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে নানান কারণে জামাত ইসলাম মনে করছে, আমার ধারণা, ভাই ব্যাখ্যা দিবেন, যে আসলে বাংলাদেশে আসলে শরিয়া আইনের রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সম্ভবপর নয়। একদিকে এই শরিয়া আইনের নামে মানুষের যে ইসলামিক সেন্টিমেন্ট সেটাকে তারা কাজে লাগাতে চায়, অন্যদিকে আবার তারা আসলে ক্ষমতায় যেতে চায় আন্তর্জাতিক কমিউনিটির সমর্থনে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে জামাত এই মুহূর্তে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এটি জামাতের সাথে আসলে যায় না। আমরা যে সময় অতীতে দেখেছি, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের সময় জামাতের যে রাজনীতি বা জামাত মজলুম হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই সময় কিন্তু আমরা জামাতের সম্পর্কে, শিবিরের সম্পর্কে এই সংবাদগুলো আমরা দেখি নাই। দেখেন, জামাত যে সময় এর আগে আপনার 18টি আসন পেয়েছে বা বিএনপি জোটের সাথে ছিল বা আপনার এরশাদের সাথে ছিল বা আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, তখনও আমরা এই খবরগুলো শুনি নাই। আমার কাছে মনে হয় জামাত যে আসলে এইবার সব থেকে বেশি আসন পেয়েছে এবং জামাত মনে করেছিল যে আমরা হয়তো ক্ষমতায় চলে যাচ্ছি, অর্থাৎ এই যে ক্ষমতায় যাওয়ার দৌড়ে যে জামাত এগিয়ে গেছে, এই বেশি আসন পাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে তারা আসলে এক ধরনের দ্বিধান্বিত এবং অনেক সময় আসলে প্রত্যাশার থেকে বেশি পেয়ে গেলে মানুষ কিন্তু বেপরোয়া হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে জামাতের নেতৃবৃন্দ বা জামাত দল হিসেবে তাদের যে প্রত্যাশা ছিল, তাদের যে সক্ষমতা, ভাই যেটি বলেন আনিস ভাই, যে তারা আসলে হ্যাঁ এখন এই মুহূর্তে তারা আসলে জাতীয় সংসদে বিরোধী দল, কিন্তু বাস্তবে কিন্তু জামাত আসলে এত বড় দল নয়। এমনকি আমি এতটুকু বলতে পারি যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনের সুযোগ পেত, যদিও পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না বা আসলে সেই বাস্তবতাও ছিল না, যদি তারপরে সুযোগ পেত তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জামাতের থেকে বেশি আসন পেত। আওয়ামী লীগ এখনো পর্যন্ত গণহত্যা চালিয়েছে, তারপরেও সেই ধরনের ভোট তাদের বাংলাদেশে রয়েছে। তো যাই হোক, ভাই অনেকগুলো কথা বলেছেন। দেখেন, আমি মাঝে মধ্যে আসলে মানে নিজের কাছে বিব্রত হচ্ছিলাম যে তার নাম আসলে কাজী নজরুল ইসলাম নাকি গাজী নজরুল ইসলাম। দেখেন, আসলে যদি তার নাম কাজী নজরুল ইসলাম হতো তাহলে আমাদের জাতীয় কবি, আজকে কিন্তু জাতীয় কবির নাম মুখে নিতে অনেকটা বিব্রত বোধ আমাদের হতে হতো। তো আল্লাহ বাঁচিয়েছে যে তার নাম আসলে গাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির নামের সাথে আসলে তার নামটা মিল নাই। দেখেন ভাই, যে কথাগুলো বললেন যে গণমাধ্যমে আসলে এই সংবাদ বারবার প্রচারিত হয়েছে, আমার কথা হলো যে আপনারা তো গণমাধ্যমের মুখোমুখি হন না, আপনারা গণমাধ্যম বা সাংবাদিকদেরকে পাত্তা দেন না। একটা ঘটনা ঘটেছে, এখন যেভাবে আপনি টকশোতে এসেছেন, আপনাদের দলের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করে আপনারা বলতেন যে আমরা এই ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, যে অন্যায় করেছে তার দায় আমরা নিব না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু আপনারা শুরুতে কি করেছিলেন? আপনাদের দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা বলছে এআই ভিডিও, বানোয়াট ভিডিও। সমস্যা তো এইখানে। তো যে সময় আসলে আপনারা বলেছেন যে বানোয়াট ভিডিও এআই ভিডিও এবং এটা আসলে সত্য ঘটনা নয়, তখন আসলে বিভিন্ন ফ্যাক্ট চেকিং মিডিয়া তারা আসলে প্রমাণ করে দেখিয়েছে যে এইটা আসলে অরিজিনাল ভিডিও। এর মধ্য দিয়ে কিন্তু মিডিয়ার সামনে যে আপনারা আসেননি, কথা বলেননি, এর মধ্য দিয়ে আপনারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরো বললেন যে মূলত আসলে এই ঘটনাগুলো প্রচার করে আলেমদেরকে বিতর্কিত করা হয় বা কোনো আলেম ওলামার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে তখন আসলে এইগুলো গণমাধ্যম বেশি করে আসলে ফলো করে প্রচার করে। দেখেন, আমার এই মানে কোটের কালারটা কি? কালা। ভাই যে পাঞ্জাবি পরেছেন সাদা, তাই না? এইখানে যদি এই কলমের দাগটা আমি লাগালাম, দেখতে পাচ্ছেন, আমি যদি ভাইকে এখানে লাগিয়ে দিই সত্যি সত্যি কিন্তু দেখা যাবে। তো বাংলাদেশের আলেম ওলামা
তারা ঠিক এরকম সাদা, আমরা এই হিসেবেই দেখি, ছোটবেলা থেকে এই হিসেবেই দেখছি। যে কারণে আমাদের মতন যারা আছে, আনিস ভাইদের মতন যারা আছে, আনিস ভাই কিন্তু প্রায়ই দেখি ফেসবুকে বেশ হিন্দি গানের সাথে সাথে তিনি তার জিম করার ভিডিও, বিভিন্ন হোটেলে খাচ্ছেন সেই ভিডিওগুলো দেন। মানুষ কিন্তু এইগুলো নিয়ে খুব বেশি সমালোচনা করে না। কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই যদি আজকে কোন রেস্টুরেন্টে গিয়ে তিনি ওই হিন্দি মানে গানের সাথে একটা ভিডিও দেন, তাহলে মানুষ তাকে কি বলবে? তো পার্থক্য আশা করি বুঝেছেন। দেখেন এখানে এখানে আরেকটা জিনিস যোগ করতে, না শেষ করেন আপনি, আপনার কথাই বলছি। কন্ট্রোভার্সি এখানে আরেকটা পয়েন্ট। আপনি যে বলছেন ওনারা একবার অস্বীকার করছে, একবার স্বীকার করছে, এবং ওই ভদ্রলোক একবার একটা স্টেটমেন্ট দিচ্ছে, এখানে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। যে মিডিয়ার জন্য কন্ট্রোভার্সি আরেকটা উপাদান এই ঘটনাটাকে কভারেজ দেওয়ার ক্ষেত্রে। 30 সেকেন্ডে শেষ করবেন, একটি বিরতি নিয়ে ফিরবো আপনার। তাহলে বিরতির পরে আমাকে 2 মিনিট দিন, কারণ এটা এবং সেই সাথে সালাউদ্দিন আইয়ুবী যেমনটা রাশেদ খান অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, তার কাছেও শুনি যেটি নিয়ে বলছিলেন, তার সাথে আমি একটু যুক্ত করতে চাই একটু ছোট্ট প্রশ্ন। সেটি হচ্ছে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এখন তার সদস্য পদ কি থাকবে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠছে, সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আমি ওই প্রশ্নের উত্তর দিব, তার আগে বলি, দেখেন আমাদের সালাউদ্দিন ভাই বললেন যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়নি তার নিশ্চয়তা কি, এবং তিনি বারবার বলছেন যে ওই সম্ভবত 16 বছর মেয়েটির বয়স, যদিও বাড়িয়ে 18 বছর দেখানো হয়েছে, সেই মেয়েটি নাকি ওই আমাদের মুরব্বী সাহেবের নাকি বউ। দেখেন প্রথমত যদি তার বউ হয়ে থাকে, আমার প্রশ্ন হলো জামাত ইসলাম কেন বউয়ের সাথে মানে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে তাকে আসলে কেন বহিষ্কার করা হবে? যদি তার বউ হয়ে থাকে, বউয়ের সাথে যদি তার স্বামীর ভিডিও ছড়িয়েও যায়, এটা কোনো অপরাধ না ভাই, যে ছড়াবে তার অপরাধ না। আমার কথা হলো যে আপনি প্রথমত স্বীকার করে নিতে হবে যে সে অন্যায় করেছে, এবং আপনার দল এটা ফাইন্ডিংস পেয়েছে, যে কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সুতরাং তার পক্ষে আপনি কোনো যুক্তিতর্ক এখানে দাঁড় করাতে পারেন না। যদি দাঁড় করান তাহলে আমি এটি ধরে নিব যে বুকে পাথর চাপা দিয়ে মূলত তাকে বহিষ্কার করা হয়েছে। আপনি আসলে তাকে বহিষ্কার করতে চাননি, বাধ্য হয়েছেন। মানে আমরা যদি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে এই বিষয়গুলো এইভাবে না আসতো, যে কথা তিনি বলছেন যে কেন 4 বার একই টেলিভিশনে একই মিডিয়ায় প্রচার করা হলো, যদি প্রচার না করতো আপনি তো বহিষ্কার করতেন না। এত বড় অপরাধ করার পরেও সে পার পেয়ে গেল। দেখেন আমাদের দেশের যে প্রচলিত আইন, সেই আইনে যদি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী কোনো সম্পর্কে জড়ায়, এজন্য আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। কিন্তু মাথায় রাখতে হবে যে দাদার বয়সী একজন বয়স্ক মানুষ এবং যার বিয়ের বয়সটা হয়নি বাংলাদেশের আইন অনুযায়ী, একজন শিশু, তার সাথে এই ধরনের অনৈতিক আচরণ, এটা আসলে বাংলাদেশের আইন আদালত বলেন বা বাংলাদেশের নিয়ম কানুন কোনোটাই আসলে অ্যালাউ করে না। সুতরাং তিনি পুরোপুরি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হয়নি। সুতরাং আইয়ুব ভাই আমি মনে করি যে আমার এই ব্যাখ্যা পাওয়ার পরে তার বক্তব্য প্রত্যাহার করবেন। আমি আরও কিছু ব্যাখ্যা দিই। দেখেন গতকাল আমার দেশ পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে সেখানে একটা অডিও তারা প্রকাশ করেছে, সেখানে কাজের সাথে কিন্তু ওই সাংবাদিক কথা বলেছে। দেখেন বিয়ে করেছে কয় তারিখে, বলা হচ্ছে যে 17 তারিখে বিয়ে করেছে, অথচ আপনার কাবিন হয়েছে 21 তারিখে। তার মানে কি? তার মানে আপনি 17 তারিখের বিয়ের কাবিনটা করাইলেন 21 তারিখে। তার মানে বাংলাদেশে, এখানে আমি একটু যোগ করে দিই, উনি যে একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু এই যে এমপি সাহেব, সেই স্টেটমেন্টে উনি বলেছেন যে 17 জুন উনি বিয়ে করেছেন, আর যে ভুয়া রেজিস্ট্রেশন সেটা তো হচ্ছে 17 জুলাই, আর স্বাক্ষর করেছেন আবার 21 তারিখে। সো এটা যে টোটাল ফ্রড একটা জিনিস, এবং তো স্বীকার করছে। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় জামাত ইসলাম তাদের সেই ফাইন্ডিংসে সব পেয়েছে, তারপরেও তার পক্ষে অবস্থান করার কোনো সুযোগ নাই। আচ্ছা আর একটা জিনিস দেখেন, যে 17 জুন তাকে যদি বিয়ে করা হয়, তাহলে 22 জুন, প্রায় 22 জুন দেখেন যে একটা চাকরির জন্য সুপারিশ করেছে। সেই সুপারিশে কিন্তু ওই মেয়েটির সম্পর্কে বলা হয়েছে যে সে আসলে অবিবাহিত। তার মানে কি? তার মানে এই ঘটনা আসলে সত্য, এবং এই ঘটনা সত্য বলেই জামাত ইসলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের সালাউদ্দিন আইয়ুব ভাই তার পক্ষে অবস্থান নিলেন। তার বক্তব্য যদি আমি বিশ্লেষণ করতে ভুল না করি আনিস ভাই, আমার কাছে মনে হয়েছে যে তিনি তার পক্ষে অবস্থান নিয়েছেন। দেখেন এনসিপি সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এনসিপি অনেক জায়গায় জামাতকে হার মানিয়েছে। তো এই যে জামাতকে হার মানিয়েছে, এটা কিন্তু জামাত ইসলাম বুঝতে পেরেছিল, যে কারণে জামাতের সেক্রেটারি জেনারেল সে কিন্তু একবার জনসভার বক্তব্যে বলেছিল যে বাপের থেকে বাড়তেছেও না, মানে কোথাও কোথাও বাপের থেকে বড় হয়ে যাচ্ছে।
এই কারণে আমি বলেছি আরেকটা ঘটনা, আচ্ছা এই ঘটনার বক্তব্যে আমরা দেখলাম যে এনসিপি নেতৃবৃন্দ তারাও মোটামুটি এই মুরব্বীর পক্ষে অবস্থান নিয়েছে। এবং আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছি, দেখবেন যে আমি নিয়োগ পাওয়ার পরে জামাত ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ একযোগে আমার বিরুদ্ধে ভিডিও, বক্তব্য, নানান ধরনের ফটোকার্ড, হ্যাঁ আমার চরিত্র হনন করা শুরু করলো। এরপরে কি দেখা গেল দেখেন, অন্যকে যখন আপনি ঘায়েল করতে যাবেন, অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন, তখন খোদা তাআলার পক্ষ থেকে ওই জামাতের এমপির এই ভিডিও সামনে আসলো। এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে মানুষের ক্ষতি আপনি যদি করতে যান, মানুষ মানে এমন একটা অবস্থা তৈরি হবে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জামাতের ক্ষেত্রে সেটি হয়েছে যে আমাকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে পরবর্তীতে জামাতের রাজনীতি, আমার কাছে মনে হয় যে জামাত যদি আজকে এমপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করতো, জামাত বাংলাদেশের মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে পারতো না। এই জন্য আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই এবং আমি আইয়ুব ভাইকে বলবো আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে নেন। জি সালাউদ্দিন আইয়ুবী, আপনার উত্তর ঘিরে এবং রাশেদ খানের প্রশ্ন ঘিরে যদি সবগুলো মিলিয়ে দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্ন, আপনি যেমনটা বলেছিলেন যে গাজী নজরুল ইসলামের যেই স্ত্রী, তার সাথে আসলে তার অন্তরঙ্গ যেই ভিডিও ফুটেজ সেটি কেন গণমাধ্যমে বা এতবার সম্প্রচার হলো, স্ত্রী হলে কেন বহিষ্কার করা হলো তাকে, এবং সেই সাথে আপনাদের নেতা আইনজীবী শিশির মনিরের বক্তব্য ঘিরে যেটি তিনি রাশেদ খান বলছিলেন রোজা এবং পূজাকে একসঙ্গে করা, তার বিরুদ্ধে বা আরো কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা কেন পদক্ষেপ নেননি? তাহলে কি আসলে কি আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, নাকি এই ইসলামকে আসলে পুঁজি করে জনগণকে? আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কথা বলেছি। জি, আমি সবগুলো বলছি, আমি একটি প্রশ্ন, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, দুইজনই গুরুত্বপূর্ণ নেতা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাশেদ ভাই এবং আনিস সাহেব। বলার চেষ্টা করেছেন, প্রথম হলো আমি যে পয়েন্টগুলো কথা বলেছি সেখানে হলো গাজী নজরুল ইসলাম সাহেব তিনি অন্যায় করেছেন যে কারণে বহিষ্কৃত হয়েছেন। তিনি অন্যায় করেছেন এ কারণে তার বাসার ভিডিও ধারণ কি বৈধ? আপনি বলেছেন আমি বলছি তার বাসায় তার স্ত্রীর সাথে অথবা অন্য কোনো মেয়ের সাথে তিনি থাকলেন, যেখানেই ছিল, যেই জায়গায় বাসায় ছিল, যেখানে থাকো, মপ করাটা অবৈধ ছিল। এই যে তাকে গিয়ে দরজা মানে খুলে বলা হলো আপনার নাম কি, এই মেয়েকে নিয়ে আসলেন, এই যে ভিডিও ধারণ করা হলো, এটা কি বৈধ? এটার বিরুদ্ধে রাশেদ বা এর বিরুদ্ধে রাশেদ সাহেব নাকি একটা কথা বলেছেন? আমি কিন্তু লিখেছিলাম, সময় কম বলে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, একটু বলি না, যেহেতু আপনি বৈধ অবৈধের কথা বলছেন, আমি একটা লাইন যুক্ত করি, একটি লাইন যুক্ত করি। 5ই আগস্টের পরে আপনারাও তো বিভিন্ন হোটেলে গিয়ে এরকম, এটা কোনো উত্তর নয়। আমি বলছি আর কি, দুটোর সাথে মিলানোর চেষ্টা করছি। এই যে বৈধ, এটা অবশ্যই এটা বৈধ না, কিন্তু আপনারাও তো একই দিকে গিয়েছেন, তারা যে ভিডিও করলে এটা বৈধ নয়, গিয়েছেন, আমি সেটা বলছি। তারা বলছে যে তারা যে ভিডিওটা করলে এটা বৈধ নয়, এটা বৈধ নয়, কিন্তু আপনারাও তো একই কাজ করেছেন 5ই আগস্টের পরবর্তী। আমি কিন্তু এই জায়গাটাতে আমি কিন্তু এটা বলতেছি, আমি বলতাম না, সময় যেহেতু কম, বললে আমি বলতাম না, যদি বলেন আমার কিন্তু আপনার বক্তব্য নোট করা ছিল, বলেন নাই। দ্বিতীয়ত, ঠিক আছে, পরবর্তীতে বলবো। দ্বিতীয়ত তিনি বলছেন যে এটা ষড়যন্ত্র নয়। দেখুন, যে মেয়েটার সাথে এই ঘটনা, এই মেয়ের মামা হলো ড্রাইভার, যিনি এই গাজী নজরুল ইসলাম সাহেবের ড্রাইভার ছিলেন। আপন ভাগ্নিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য তার মামা তাকে সেখানে ঠেলে দিতে পারেন? এবং এই ড্রাইভার এখন কোথায়, এই প্রশ্ন সবার কাছে। এই ড্রাইভার তিনি প্রধানমন্ত্রীর কাছে তার নিরাপত্তা চেয়েছেন, নিরাপত্তা চেয়ে যে ড্রাফট করেছেন, এই ড্রাফট কোনো ড্রাইভারের ড্রাফট নয়। এই ড্রাফটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা ওয়েল অর্গানাইজ স্ক্রিপ্টেড, সেটা আইনজীবীর আশ্রয় নিতেই পারে, পুরো নিতে পারে, আমি সেটাই বলছি, স্ক্রিপ্টেড, কারো না কারো আশ্রয় সে নিয়েছে, কোনো জায়গা থেকে সে এই ইয়ে তৈরি করেছে। এবং এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন, ভিডিও ধারণ করা, সেখানে নিয়ে যাওয়া, তাকে ট্র্যাপে ফেলা, সব কিছুর সাথে একটা পরিকল্পিত ইস্যু রয়েছে, স্ক্রিপ্টেড একটা ইস্যু রয়েছে। সুতরাং এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি বাংলাদেশের আইন বিবেচনা করেন এই ভিডিও ধারণ অবৈধ, বাংলাদেশের আইন বিবেচনা করেন এই মব অবৈধ, বাংলাদেশের আইন বিবেচনা করেন তাকে যে সিস্টেমের মধ্যে নিয়ে এখানে ফেলা হয়েছে এটা অবৈধ। একই সাথে তিনি যা কাজ করেছেন, নজরুল ইসলাম যে কাজ করেছেন সেটাও অবৈধ, সে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তাকে আরো ষড়যন্ত্র হয়েছে কি না এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আপনার কেন মনে হলো? আমি তো সেই এই কেন উত্তরগুলোই দিলাম যে আপন ভাগ্নিকে এইভাবে থেকে ঠেলে দেওয়ার কথা না। তারপরে এই ভিডিও, বাবার বক্তব্য শুনেছিলেন? উনি ইন্টারভিউ করেছেন, বাবার বক্তব্য শুনেছিলেন? জি শুনেছি। এআই ভিডিওর জায়গায় বেশ কয়েকটা কথা বলেছেন। কোথাও কি জামাত ইসলামী একবারের জন্য বলেছে যে গাজী নজরুল ইসলাম নির্দোষ? কোথাও বলেনি।
আপনি একটা বক্তব্য নয়, যা গাজী নজরুল ইসলাম জামাত ইসলামী একবারের জন্য বলেনি। জামাত ইসলামীর কাছে এই ভিডিও যখন এসেছে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু জামাত ইসলামী মানে আমি মনে করি যে একসাথে বসে একটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বসে সিদ্ধান্ত নিব, তার আগে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে। তথ্য প্রমাণগুলো সংগ্রহ করার জন্য যেটুকু সময় দরকার এইটা গণমাধ্যমে চেয়ে নিয়েছে জামাত ইসলাম। আগে একটা বিবৃতি দিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, এটা আপনাদের টেলিভিশনও এসে থাকতে পারে, একটা আলাদা বিবৃতি বলছে বিস্তারিত জেনে দিয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে জানাচ্ছি এবং অল্প সময়ের মধ্যে জামাত ইসলামী তার রিজন জানিয়েছে। সুতরাং এটাকে আপনি দায় দিতে পারেন না যে জামাত ইসলামী মিডিয়াতে আসে নাই। রাশিদ ভাই বলেছে যে জামাত ইসলামী মিডিয়াকে অ্যাভয়েড করেছে, লুকোচুরি করেছে, এআই দিয়ে বলেছে, এটা প্রচার করেছে, এটা আরেকটা। কিন্তু তার তিনি এবং তার অনুসারী যারা ছিলেন শুরুতে এই ঘটনা কি অস্বীকার করেছেন এবং বলছেন ভিডিওটি এআই, এমনও ফুটেজ আমি নিজের চোখে দেখেছি। অনুসারী দেখুন, ফেসবুক এমন একটা জায়গা, এটা যে যার মতো মতামত পেশ করতে পারে। এই যে রাশিদ ভাই বলছেন যে ওনার ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে, এটা কি মানে দলীয় কোনো সিদ্ধান্ত হয়েছে? একজন ব্যক্তির মনে হয়েছে দিয়ে দিয়েছে। তিনি বলছিলেন যে তার নাম্বারের আরেকজনে দিয়ে দিয়েছে। ব্যক্তি কেউ যদি তাকে ডিফেন্ড করে, তার বিশ্বাসের জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে মনে হতে পারে যে এই ভিডিও হতে পারে, তিনি সেটা প্রচার করেছেন বা বলেছেন, এটার দায়িত্ব জামাত ইসলামীর না, এটার দায়িত্ব কোনো দলের না বা কোনো গোষ্ঠীর না। জামাত ইসলামী একবারের জন্য তাকে ডিফেন্ড করেনি। জামাত ইসলামী বলেছে সত্যটা উদ্ঘাটনের জন্য ন্যূনতম যে সময়টুকু আমাদের দরকার সেটা নিয়ে আমরা আমাদের ডিসিশন জানাবো। রাশিদ খান বলছিলেন, আপনি যে বললেন যে তার স্ত্রীর বিষয়ে, সেই বিষয়গুলো আইনজীবী শিশির মনির এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজনের কথাও বলেছেন এবং সেই ক্ষেত্রে আরেকটি কথাও বলেছেন যে আপনি শুরুতে যেটা ছিলেন প্রথম শুরুর সময়ে যখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে তার স্ত্রীর সঙ্গে তার একান্ত সময়ের ভিডিও কেন প্রচারিত হবে, এটা কি বৈধ কিনা, তার স্ত্রীর এখানে তো আপনি বলেছিলেন এই কথাটা, সেটা নিয়ে আমি আসলে বলছি ভিডিও ধারণটাই বৈধ না, স্ত্রী হোক যেই হোক, শুধু আপনি স্ত্রী বলেছেন এই জন্য বলছি। স্ত্রী হোক তার স্ত্রী না হোক, ভিডিও ধারণ বাংলাদেশে আপনি সব জায়গার ভিডিও ইচ্ছা করলে ধারণ করতে পারেন, কিন্তু আমার রুমের ভিডিও আপনি ধারণ করতে পারেন না। আপনার সব ধারণ করতে পারেন না। এবার আসেন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কোন জায়গা থেকে? কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় আমি যে কথাটা দুইবার আপনাকে বললাম যে 5 আগস্টের পরবর্তী সময় আমার মনে হয় আর ইন্টারফেয়ার করাটা আপনার জন্য জাস্টিফাইড হবে না। আসলে মিনিমাম 5 মিনিটে 5 বার হয়ে গেছে। আসলে আপনি না আমি তো বললাম তো 5 আগস্টের পরবর্তী সময়ের উত্তর আপনি একটু চিন্তা ভাবনা করেন তো যে আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন কিনা। আমি কথা বলতে দিচ্ছি, ভাই বলতে দেন। এটা তো আসলে ঠিক বলেন। আমি তো রাশিদ ভাইকে বললাম কন্ট্রোভার্সির কথা বলেছেন। কন্ট্রোভার্সি তৈরি হওয়ার কোনো সুযোগই তৈরি হয় না এখানে। জামাত ইসলামী তার জায়গা থেকে যেই স্ট্যান্ড নেওয়া দরকার 100% সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে জামাত ইসলামী স্ট্যান্ড নিয়েছে। জামাত ইসলাম না, ওনার বস্তুব্য উনি নিজে কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। সেটার জায়গা থেকে তিনি অপরাধ করেছেন, অপরাধ ঢাকার জন্য চেষ্টা করতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন এবং ফেল করেছেন জামাত ইসলামের কাছে, জামাত ইসলামীর বিবেচনায় ফেল করেছেন, যে কারণে তাকে তিনি জায়গায় বলেছেন যে এবার আসেন কাবিননামা নিয়ে তিনি যে অবস্থা নিয়েছেন এটা তার ওই চেষ্টারই অংশ। তিনি যে জায়গা থেকে চেষ্টা করেছেন, কাবিননামা নিয়ে তিনি যদি এই বক্তব্য দিয়ে পার পেয়ে যেতেন তাহলে আপনি এটা নিয়ে কথা বলতে পারতেন যে জামাত ইসলামী এটা আমলে নিয়েছে। জামাত ইসলামী তো এটাকে আমলে নেয়নি, জামাত ইসলামী কাবিননামাকে গ্রহণ করেনি। সুতরাং আপনি এটার জন্য দল হিসেবে জামাত ইসলামীকে দায় করতে পারেন না এই জায়গা থেকে। জি, এবার আমি আমার প্রশ্নটা করব। জি, সেটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, আমি বলছিলাম যে যেহেতু এই যে একটি হোটেল কক্ষে বা নিজেদের বাসায় ভিডিও ধারণের কথা আপনি বারবার বলছেন, সেটি অবশ্যই অবৈধ, নির্দ্বিধায়, নিঃসন্দেহে। কিন্তু আমি 5 আগস্টের পরবর্তী সময়ে আপনাদেরই নেতাকর্মীরা বা আপনাদের যারা অনুসারী না, নেতাকর্মীরাই ধরুন বললাম, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ নামাজ না পড়লে জামায়াত তাদের বাড়িতে গিয়ে শাসিয়ে দেয়। সামাজিক মাধ্যমে আমরা এমন ভিডিও দেখেছি। আবার এই যে হোটেলের কথা যদি আসি, সেই প্রসঙ্গে যদি সুনির্দিষ্টভাবে বলি, সেটি হচ্ছে পরবর্তী সময় আমরা দেখেছি হোটেলগুলোতে যে আপনারা মবের সৃষ্টি করেছেন। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামের কোন নেতা কোন হোটেলে করেছে দেখান, আমি কালকে তাকে শাস্তির আওতা নিয়ে আসবো। দেখান ভিডিও, সামাজিক মাধ্যমে ভিডিও আছে, আমি তো ভিডিও আপনাকে দেখাতে পারবো, ভিডিও আমি দেখাতে পারবো। আমি বলছি না, আমি সেটার বিরুদ্ধে বলছি, এটা বলছি না, আছে, এটা দেখান। হ্যাঁ, ভিডিও আছে, সেটাকে আমি এখন আপনাকে দেখাবো। ঠিক আছে, নিশ্চয়ই আমি আপনাকে দেখাবো। এবং আইনজীবী শিশির মনিরের কোন নেতায় ঘটনা ঘটিয়েছে? জামাত ইসলামের কোন মানে সাংবিধানিক
কোন কাজটা করবে না করবে এটার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমি শেষ ভিডিওগুলো করতে দেন, যায়। একটা উত্তর দিতে শেষ বলেন, বলেন। জামাত ইসলামীর একজন কর্মী, একজন নেতা কোন কাজ করবে না করবে এটার জন্য জামাত ইসলামের একটা কর্ম পদ্ধতি আছে। জামাত ইসলামীর সংগঠন পদ্ধতি নামে একটা বই আছে। এটার মধ্যে প্রতিদিন আপনি, প্রতি সপ্তাহে আপনি, প্রতি মাসে আপনি, প্রতি বছর আপনি কি করবেন, কখন করবেন, কয়টা করবেন, কতক্ষণ ধরে করবেন, সেইটার একেবারে একটা সুনির্দিষ্ট করে লেখা আছে। সুতরাং এর বাইরে জামাতের কোনো কর্মী যেতে পারে না, ঠিক আছে, এবং ওকে। যায় না। জি। সেই কাজগুলো আপনি যদি আলাদা করে দেখার জন্য চিন্তা করেন, তাহলে কর্ম পদ্ধতি নিয়ে এসে আপনি খুব ভালো করে দেখতে পারেন। এরপরেও কেউ কোথাও যদি করে থাকে, আমি বললাম যে তাকে শাস্তির আওতা আমি নিয়ে আসবো। এবং আমি তাকে- রাশেদ খান আপনার কাছে যে প্রশ্নটি উত্থাপন করেছিল আইনজীবী শিশির মনিরের বক্তব্য ঘিরে এবং আরেকজন নেতার বক্তব্য, আব্দুল মাহমুদ তাহের। জি তাহের, সেটি নিয়ে পদক্ষেপ নেননি কেন? এটা নিয়ে তিনি প্রশ্ন শরিয়া, করেছিলেন। শরিয়া শব্দটার সাথে ভাস্ট একটা চিন্তা জড়িত। ধরুন বাংলাদেশে শরিয়া আইন বলতে আমরা কি বুঝাই? শরিয়া আইনের একটা পার্ট যদি একটা চিন্তা করি, বাংলাদেশে জমি জমা সম্পর্কিত যে বিধানটা রয়েছে, যে আমার জমি, ধরুন এই বিয়ে নিয়ে এখন আলোচনা হচ্ছে, বিয়েটা কিভাবে হবে, এই বিয়ের বিধানটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন আইনের অংশ থেকে? ওনারা তো মানে আইনজ্ঞ মানুষ বা সাংবাদিক হিসেবে কোথা থেকে নিয়েছে? ইসলাম থেকে নিয়েছে। ইসলামের যে বিধান, সেই বিধান অনুযায়ী বাংলাদেশে এখন কিন্তু বিবাহের রীতিটা পরিচালিত হয়। এইটা একটা শরিয়া আইন। শরিয়া আইন হিসেবে বাংলাদেশ যদি জামাত ইসলামী বলে যে বর্তমান যে চলচ্চিত্র বিধান রয়েছে এইটা আমরা মেনে চলবো, তাহলেই বলা হয়ে থাকে এটাই শরিয়া আইন। একই সাথে বাংলাদেশে যদি মনে করেন যে এখন জমি জমার যে আইন আছে, এই আইনটা উত্তরাধিকার সূত্রে যেভাবে পাওয়ার কথা, এটাকে বাংলাদেশে কিভাবে নেওয়া হবে, এটা শরীয়ত থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইসলাম থেকে নেওয়া হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু শরিয়া শব্দটার সাথে এমনভাবে আতঙ্ক জড়িয়ে দেওয়া হয় যে এইটা হইলে পৃথিবী উল্টে যাবে। না, এখন যে বিধানগুলো রয়েছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলাম অনুমোদন করে, যেগুলো ইসলাম থেকে নেওয়া হয়েছে, এগুলো শরিয়া আইন। জি। সেই জায়গা থেকে আপনি অস্বীকার করতে পারেন না এটাকে। একই সাথে প্রত্যেকটা ইস্যু, সুদ বলেন, বাংলাদেশে মদ বলেন, এইরকম প্রত্যেকটা ইস্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছেন, তার কয়েকটা ধারাবাহিকতা ছিল। প্রথমেই তার অপকারিতার কথাগুলো বলা হয়েছে, উপকারের চেয়ে অপকার বেশি, এই মেসেজগুলো মানুষকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তার যে পরিবেশ, সেই পরিবেশ যখন তৈরি হয়েছে, তখন চাপ সৃষ্টি করে সেখানে এই বিধানটাকে প্রয়োগ করা হয়েছে। এটা হলো ইসলামের বিধান, এটা ইসলামের পদ্ধতি। রাতারাতি শরিয়া আয়োজন করা, শরিয়া ব্যবস্থা প্রবর্তন করা, এটা ইসলামের সিস্টেমের মধ্যে ছিল না। জি। সুতরাং কেউ এটা বলতে পারবে না যে এটা রাতারাতি করে ফেলা সম্ভব। জি, এই প্রশ্ন সালমগীর, পাশ্চাত্যে আমরা দেখি যে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে তারা সাধারণত পদত্যাগ করে। 2021 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান পদত্যাগ করেছিলেন, লতিফ সিদ্দিকী পদত্যাগ করেছিলেন ভিন্ন কারণে। কাজী নজরুলের কি পদত্যাগ করা উচিত কিনা, তিনি করবেন বলে কি মনে করেন কিনা, কি বলবেন? আমার মনে হয় না উনি করবেন, কারণ ওনার যে কন্ট্রোভার্সিতে তিনি যেভাবে জড়িয়েছেন, দল বহিষ্কার করার পরও 70 অনুচ্ছেদ অনুযায়ী উনি কিন্তু থেকে যেতে পারছেন। উনি যতদিন পদত্যাগ করবেন না, কিংবা আদালতে এটা একটা প্রমাণিত ইস্যু হিসাবে ওনার 2 বছরের জেল না হবে, ততদিন পর্যন্ত ওনার কিন্তু থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জায়গায় কিন্তু আমরা তাকে প্রিভেন্ট করতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে নৈতিক বিষয়টা, ভাই একটু আমি ওই বিষয়ে যাওয়ার আগে ভাই একটা নৈতিকতার বিষয় তুলেছিলেন, যে এই ধরনের ভিডিও করার নৈতিকতা আছে কিনা, নাকি এটা পরে বলবো? না, বলেন আপনি। হ্যাঁ, উনি যদি রেজিগনেশন করেন তাহলে হতে পারে, আর সংসদ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি ভোট দেন, সাধারণত 70 অনুচ্ছেদে 2টা বিষয় আছে, যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন আর এখন তখন হতে পারে। এখন উনি স্বতন্ত্র সদস্য হিসেবে পরিগণিত হতে পারেন। সো ওনার তবে সংসদ যদি মনে করে একটা কমিটি করে এটা তদন্ত করতে পারে, তাদের মানিজ্যতেরও ব্যাপার, তখন কিন্তু আবার অ্যাকশন হবে, তখন কিন্তু ওনার সদস্যপদ থাকে না। সংসদ যদি নিজে স্ব-উদ্যোগী হয়ে একটা কমিটি করে এবং ইয়ে করে, এটা জামাত করেছে না অমুক করেছে তমুক করেছে বিষয় না, জামাত তাদের তা করেছে, করতে পারে, হ্যাঁ তারা করতেই পারে, কিন্তু সংসদ যদি করে তাহলে কিন্তু ওনার সদস্যপদ কিন্তু আর থাকবে না। তো আর যেটা বলতেছিলাম, উনি স্বতন্ত্র হিসাবে থাকছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তটা সংসদ দেবে আর্টিকেল 66 অনুযায়ী, এবং তিনি স্বচ্ছন্দে এখন নিজে কার্যক্রমে অংশ নিতে পারেন। মোট কথা হচ্ছে যে ওনার এই বহিষ্কারটা দলীয় সদস্যপদ বাতিল করছে, কিন্তু তার সংসদীয় আসন কেড়ে নেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেয় নাই, সেটা তার উপর রয়ে গেছে, এইটুকুই। আর
নৈতিকতার যে বিষয়টা আমরা তুলছি, মানুষ এটা পাবলিকেরও জানা উচিত যে কারো বেডরুমে গিয়ে ইয়ে তো করা যায় না। আমি এনসিপির এক নেত্রীর বক্তব্য দেখলাম যে বেডরুমে চলে যাবে কিনা, না বেডরুমে চলে যাইতে পারে না, বেডরুমে যায় না, কেউ যায় না, এটা বেডরুম ছিল না। এখানে যে বক্তব্যগুলো ভিডিওতে আসছে সেগুলোতে খেয়াল করবেন, যারা এখানে গিয়েছে তারা বলছে এটা নীলার বাসা, তুমি এখানে আরো বারবার এসছো। ও বলছে না না আমি একবার এসেছি, বলছে না আমরা অনেকবার খেয়াল করেছি আপনি এই বাসায় আসেন, মেয়ে নিয়ে আসেন। সো তার মানে হচ্ছে যে এই ওই জায়গাটা এই কাজেই এই পারপাসেই ব্যবহার হয়, ওটা কারো পাবলিক বাসা না। এটা বাসাতে আমার স্ত্রীকে নিয়ে আমি ইয়ে করছি, প্রেমের অভিনয় করছি বা প্রেম করছি, সেটা বিষয় না। এবং স্ত্রী এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখা যাচ্ছে যে তাদের এই দেখাটা প্রথম দেখা না। আপনি যদি খেয়াল করে দেখেন বডি ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু প্রথম দেখা না, এটা তো বোঝাই যাচ্ছে এটা অভ্যস্ততার একটা এইটা এখানে আছে। সো এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মেয়ের ভবিষ্যৎ কি তাহলে? আমরা এর আগে দেখেছি 501 নম্বর রুমে যে ভদ্রমহিলা ধরা পড়েছিলেন বা যাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, ঝর্ণা আমার নামটা মনে পড়ছে না ওনাকে মমিনুল হক সাহেব স্ত্রী বলেও তখন প্রচার করলেন যে। এবং দেখেন আরেকটা জিনিস, হুজুরেরা সঙ্গে সঙ্গে কিন্তু স্ত্রীকে সঙ্গে পেয়ে যায়, স্ত্রীরা সাফাই দিতে তৈরি হয়ে যায় যে না না এটা আমার হাজবেন্ডের বিয়ে হচ্ছিল। এই ভদ্রমহিলা কি কষ্ট করে যে একটা স্টেটমেন্ট দিচ্ছিলেন, এবং আপনি জানেন ওনার বুক ফেটে গেছে। এবং নিঃসন্দেহে কোন স্ত্রী চাইবে তার স্বামী আরেকটা বিয়ে করেছে এবং এই ধরনের আপদ নিজে আনার জন্য। কিন্তু হুজুরার সঙ্গে সঙ্গে দেখলেন দুইজন হুজুর দেখলেন, আমরা বড় ধরনের আলোচিত ঘটনায় দুইজনে দেখলাম যে স্ত্রীকে পাশে পেয়ে গেলেন। এবং এই ঝর্ণাকে আমরা পরে দেখলাম তার স্ত্রী আর নাই, তাকে কিন্তু ইয়ে করা হয়েছে। এবং তার সমস্ত কর্মকাণ্ডে তার যে দুই স্ত্রী সেটা না, এক স্ত্রী আছে। এই ভদ্রলোকেরও সব কর্মকাণ্ডে এক স্ত্রী আছে, এবং যাকে স্ত্রী বানাচ্ছে এখন 3 লক্ষ টাকা মহারণা করেছে। এই মেয়ের ভবিষ্যৎ কি? এই মেয়েকে যদি উনি 2 দিন পরে অস্বীকার করেন যে এটা আমার স্ত্রী না, তাহলে কোথায় দাঁড়াবে? তারা গরিব বলে এই ধরনের প্রতারিত হবে, বারবার গরিবের উপরে এটা যাবে, তাহলে এটা কোথায় দাঁড়ায়? জামাতে ইসলাম এই ভদ্রলোককে বহিষ্কার করেছে, কিন্তু ওই মেয়ের ব্যাপারে কি কোনো তাদের দৃষ্টিভঙ্গি আছে? ওই মেয়েটা কি হবে তাহলে? সেটা কি জামাতে ইসলামের দায়িত্ব না, কিংবা রাষ্ট্রের দায়িত্ব না? রাষ্ট্র কি এটা কোনো ব্যবস্থা নেবে না? একজন ব্যক্তি অনধিকার প্রলোভন দেখিয়ে একটা মেয়ের সাথে এই ধরনের আচরণ করবে, আর রাষ্ট্র এখানে চুপ থাকবে এবং দল তাকে শুধু বহিষ্কার করে তাদের দায়িত্ব শেষ করে দেবে, এটা তো হওয়া উচিত না আমি মনে করি। কারণ এগুলো প্রমিনেন্ট লোকেরা এই সমস্ত করছে, এবং তাদের ইনস্টেন্সগুলো সাধারণ লোকেরা ব্যবহার করবে। এবং এই ভদ্রলোকের উপর যেভাবে মফ হয়েছে, সেই মফটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কিন্তু আপনি এমন এক জায়গায় গিয়েছেন, সেখানে মফের আপনি আর ওটা বলতে পারছেন না। তবে এখানে বলা উচিত, একটা জিনিস বলতে হবে, এই ভদ্রমহিলার সাথে যে মেয়েটার সঙ্গে ওনার যে সম্পর্ক, এটা যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটি অভিযোগ না করবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফৌজদারি এই হিসাবে গণ্য হবে না। এবং উনি যেটা করেছেন সেটাও কোনো অপরাধ না। একটা মেয়েকে ইনস্ট্যান্ট সম্মতিতে তার সাথে ছিলেন, এটা সামাজিক নুইসেন্সের ক্ষেত্রে অনেক বড় বেশি বাধা তৈরি হয়। একটা রাজনৈতিক নেতা এবং একটা ধর্মীয় নেতা, ধর্মীয় দলের নেতা, এইগুলো দেখে কিন্তু একটা খারাপ দৃষ্টান্ত, কিন্তু আইনগতভাবে এটাও কিন্তু অবৈধ নয়।